Welcome to TRC Podcasts, sharing real-life stories and incidents. Watch our podcast and subscribe to our channel now. নমস্কার বন্ধুরা, আমি পার্থ আর একটা নতুন পডকাস্ট নিয়ে চলে আসলাম। আজকের এপিসোডটা একটা খুবই স্পেশাল এপিসোড করতে চলেছি, কারণ আজকে আমরা অষ্টমীর দিন এটাকে রিলিজ করতে চলেছি। আর আজকে অষ্টমী, আর অষ্টমীর জন্য সবাইকে বলি শুভ শারদীয়া, প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা নিন আমাদের। আজকে আমার সঙ্গে রয়েছে আমার প্রিয় বন্ধু সন্মিত্র, যাকে আপনারা এর আগেও দেখেছেন। আচ্ছা, তোর সঙ্গে অনেকদিন পর একটা নতুন পডকাস্ট করতে চলেছি। অনেকদিন পর তোর আমাদের একটা কথা চলছিল যে আমরা কি নিয়ে একটা নতুন পডকাস্ট করতে পারি। দেখ, আজকে অষ্টমী, পুজো চলে এসছে, পুজো সাজেও আমরা চলে এসেছি। একদম একদম তোকে লাগছে পুরো একদম নীলকমল, আমাকে লাল কমল। এই কমেন্টটা আসবেই, লাল কমল নীলকমল একদম। এবার বলি যে আজকের ভিডিওটা কেন স্পেশাল, আমরা ভিডিওটা করতে করতে আপনাদেরকে বলবো। তার আগে বলি, আজকের এপিসোডে স্পেশালি মা দুর্গাকে নিয়ে আমরা আলোচনা করব, আমাদের কলকাতাকে নিয়ে আলোচনা করব। তার জন্য এই এপিসোডটার নাম হচ্ছে একাল সেকাল, যেটা তোর দেওয়া। আর তুই এগুলো নিয়ে খুব ভাবে ঘেটে থাকিস, খুব ভাবে এগুলোকে নিয়ে সবসময় ভাবনা চিন্তা করিস। তো এই আইডিয়াটা দেওয়ার জন্য থ্যাংক ইউ। এবার সরাসরি তোর কাছে চলে যাই যে দুর্গাপুজো নিয়ে তোর কি মতামত বল, তোর দুর্গাপুজোর সম্বন্ধে কিছু বল। দুর্গাপুজো সম্বন্ধে মানে যেহেতু আজকের টপিক সেকাল একাল, তো আমি প্রথমে সেকালটা বলি। চল, সেকাল বলতে যেহেতু মানে ছোটবেলার যে পুজো যদি বলি, ছোটবেলার পুজো আমি বালুরঘাটে। তো বালুরঘাটে কি হয়, আমাদের বাড়ির একদম সংলগ্ন মানে প্রাচীর, তার পাশে আমাদের পাড়ার যে ক্লাব, সেই ক্লাবের পুজো, মানে ওটা আমার বাড়ির পুজোর মতোই, যেহেতু এতটা মানে কাছাকাছি আর কি। তো তখন আমাদের সময় তো আমরা যারা 90s কিড আর কি, আমাদের সময় তো পুজোর মানে আমেজটা অন্যরকম ছিল একদম। মানে এই যে মনে কর, পুজোর আগে হাফ ইয়ারলি পরীক্ষা থাকতো, হাফ ইয়ারলি পরীক্ষাটা একদম মানে পুজোর আগে দোরগোড়ায় শেষ হতো, এবং পরীক্ষা শেষ হলেই বাড়ি ফিরে দেখতাম বাঁশ পড়েছে কিনা, সেই বাঁশটা কতটা লাগালো হলো, তাতে ওই পেছন দিকটা কমপ্লিট হলো কিনা, তারপরে কাপড় লাগলো কিনা, যে এই ত্রিপল লাগলো কিনা। ঠিক। তো এই ব্যাপারগুলো খুবই এক্সাইটিং ছিল ছোটবেলাতে, এবং আরো কিছু নুয়ান্সেস মানে যেগুলো কলকাতায় আসবার পর বলতে পারিস হারিয়ে গেছে আর কি, মানে আমার জীবন থেকে হারিয়ে গেছে। না, এটা একালে হারিয়েছে, সেকালে ছিল কিন্তু মানে জানি না যে এখনো সেসব হয় কিনা। মানে আমার মনে হয় যে আমি জায়গা ছেড়ে চলে এসেছি, বড় হয়ে গিয়েছি, মেবি সে কারণে নেই। কিন্তু পুজো বলতে সেই শিউলি ফুল কুড়োনো বা মানে পুজো আসছে এটা বুঝতে পারতাম প্রথম কিভাবে জানিস তো, যে ওই পুজোর আগে কি হতো, আমাদের একজন ভদ্রলোক ছিলেন যিনি এসে আমাদের বিভিন্ন গাছ কাটতেন, মানে গাছের ডালপালা ছাড়তেন এবং নারকোল গাছের পাতা মানে ছেটে দিতেন আর কি, গাছ ঝোড়ানো বলতো, এবং নারকোল পাড়তেন। তো অনেক নারকোল এরকম, তো তখন বুঝতাম পুজো আসছে। তারপর মা, ছোট মা এরা করতো কি বলতো, আলমারির সমস্ত শাড়ি জামা কাপড় রোদে দিত, ওই ভাদ্র মাসে যে রোদটা হয় আর কি, তো বুঝতাম পুজো আসছে। তো সেটা ছিল মানে তখনকার পুজো আর কি। তারপরে তো ধীরে ধীরে মানে সেই কালে যদি চলে যাই, আমিও সেই কালে যদি চলে যাই তোর সঙ্গে, এখন আমারও কিছু মনে পড়ে যে আগেকার দিনের পুজোগুলো হতো। পুজো যখন হচ্ছে, কাশফুল, শিউলি ফুলের একটা গন্ধ, তারপরে আমাদের পুরোনো ক্যাব বন্দুকের আমরা তখন কিনতাম, যে স্মেলটা সব ফাটানোর যে ক্যাব বন্দুক, ইভেন আমি এরকমও হয়েছে যে মানে ফাটিয়ে নিয়ে তার মধ্যে কি হতো, অনেক সময় আমাদের ওই মেটালটা খারাপ হয়ে যেত, তখন আমরা পা দিয়ে ওটাকে টেনে ফাটাতাম। তুই দেখবি ওই দেওয়ালের মধ্যে টাক করে টানতাম, এরকম মানে প্রথম ভয় লাগতো যে হাতে লাগবে কিনা, তারপরে দেখতাম যে না, ওটা বেশ মজা। সেই দিনকার কথা মনে পড়ে। তারপরে এরকম মনে পড়ে যে বাড়ির সবাই এক জায়গায় হয়ে যায়, সবাই তো মানে সেটা এখনো হয়, কিন্তু সেই সময় কি বলতো আমেজটা ছিল, ধর কাকু কাকিমা, তারপরে বাবা মা দাদু ঠাম্মা সবাই এক জায়গায় আসলাম, একসঙ্গে পুজো দেখতে বেরাচ্ছে। আর পুজো দেখার মজাটা কিরকম ছিল জানিস তো, নয় হেঁটে পায়ে হেঁটে পুরো পুজো দেখবে, কষ্ট করে, ভিড়ভাড়টা কম ছিল তখন, একটা মানে রুটিন ছিল তখন, ব্যাপারটা এতটা কর্পোরেট হয়ে যায়নি, বা এত স্পন্সরশিপ বা এই ব্যাপারগুলো তো ছিল না, মানে আন্তরিকতা ব্যাপারটা অনেকটা বেশি ছিল। তার মধ্যে তুই দেখবি যেগুলো পাড়ায় যে পুজোগুলো হতো, এখনো হয়, সেই পুজোতে খাওয়া দাওয়ার একটা রীতি রেওয়াজ থাকতো। পুরো পাড়াকে ওই 4টে দিন পুরো পাড়া খেত, ওইখানে একত্রিত হতো, একদম ওখান থেকে বলাই ছিল এই 4টে দিন কিন্তু আমাদের এইখানে খাওয়া দাওয়া। ওই দুপুর বেলাটা পুরো পাড়ার লোকদের সঙ্গে বসে সবার সঙ্গে সেই আতিথ্যটা একটা আলাদা আমেজ ক্রিয়েট করে। একদমই তাই। এবং এই যে সকাল মানে আমাদের যেহেতু আমি তোকে বললাম যে একদম বাড়ির পাশে পুজো হয়, এবার
মনে করো সন্ধি পুজো, এই যে আজকে অষ্টমী নবমীর সন্ধি পুজোটা যেটা হবে, সেই সন্ধি পুজো মানে ঘুম ভেঙে যেত আর পডকাস্টের মাঝখানে একটা ছোট্ট ব্রেক নিলাম আপনাদেরকে জানানোর জন্য যে আজকে টিআরসি পডকাস্ট এখন স্পটিফাইতেও রয়েছে। তো স্পটিফাইতে আপনি টিআরসি পডকাস্টকে কি করে পাবেন? আপনি স্পটিফাইতে গিয়ে টিআরসি পডকাস্ট চ্যানেলটাকে সার্চ করলেই আমাদের যত পডকাস্ট আছে সেগুলো অডিও ভার্সন সাথে ভিডিও ভার্সন দুটোই আপনারা ওখানে পাবেন। তো আমরা এখন অফিসিয়ালি স্পটিফাই পার্টনার, যেখানে আপনারা আমাদের পডকাস্ট কিন্তু আপনারা শুনতে পারবেন। তো দেখা হচ্ছে আবার একটা পডকাস্টে, কারণ তখন ঢাক বাজছে, তখন হয়তো দৌড়ে গেলাম, যদি কখনো ঘুমিয়েও পড়ি, ওই 108টা প্রদীপ, মানে ওই আমার সন্ধি পুজো ব্যাপারটা আমার খুব ভালো লাগে। মানে এখনো আমি পারলে মানে যদি মানে হয় যাই, মাঝে মাঝেই যাই আর কি, মানে সন্ধি পুজোর সময়। অনেক সময় দিনের বেলা হলে সন্ধি পুজোটার মজা হয় না, আমি জানি না এবছর বা সন্ধ্যাবেলার দিকেই হবে কিন্তু রাত্রিবেলা বা বেসিক্যালি মাঝরাতে বা ভোরবেলা হলে খুব মজা হয়। আর্লি মর্নিং মানে তখন ভোর ভোরে আলোটা প্রদীপগুলো জ্বলে, তো মানে ওইটা একটা মানে আলাদাই দৃশ্য। তারপর তুই একটা জিনিস দেখবি, যখন এই ঢাক বাজে, যখন মা সামনে যখন ওই পুজো হয়, তখন একটা আলাদা কিন্তু দুর্গাপুজোর ফ্লেভার, একটা স্মেল তুই পাবি। স্মেলটা কিরকম, ওই ধুনো, শিউলি ফুলের গন্ধ, তারপর কখনো হয়তো ভোগ রান্না হচ্ছে বা কর্পূরের গন্ধ, এই সবটা মিলিয়ে একটা আলাদা মানে ডাইমেনশন ক্রিয়েট হয়। আর দেখবি বাঙালির মধ্যে কিন্তু ওই অষ্টমীর দিনটা স্পেশালি সবাই ট্রেডিশনাল পরে, হাজব্যান্ড ওয়াইফ মানে ছেলে মেয়ে সবাই পড়ে, আর যখন যায় অঞ্জলি দিতে একটা আলাদা কিন্তু ফিলিংস। হ্যাঁ মানে আর মানে আমাদের ওখানে মণ্ডপটা এরকম কিরকম যে খুব ভিড়, তখন অঞ্জলি দিতাম আর কি। সেই ভিড়ের মধ্যে গিয়ে সেই হাত থেকে আমি পাইনি, আরে আমার বেলপাতা পাইনি, লাইক এরকম বেলপাতা মানে ফুল পাইনি, ফুল দাও একটু, শিউলি দাও একটু, এরকম ভাবে নিয়ে সেটা এটা আলাদা রকম, মানে খুব মানে ওই তখনকার একটা আমেজ থাকতো যে সকালবেলা আমরা পাড়ার পুজোর মধ্যে প্যান্ডেলের মধ্যে থাকবো সারা দিন, সন্ধ্যা হতেই আমরা বেরিয়ে যাব কলকাতা সাউথের দিকে চলে যাব, পায়ে হেঁটে সব প্যান্ডেল গুলো দেখবো। বুঝতে পেরেছি, পায়ে হেঁটে সারা রাত, হোল নাইট। একটা আগের কালচার ছিল আমাদের হোল নাইট, এখন তো আসবো এখনকার কালচারে, কিন্তু তখনকার কালচার জানিস কি ছিল? তখন তো গাড়ি ঘোড়াও ছিল না, অত ট্রেনে করে শিয়ালদা চলে যেতাম, শিয়ালদা থেকে পুরো টানা পায়ে হেঁটে টালিগঞ্জ অব্দি ঘুরে আবার সকালবেলা বাস ধরে চলে আসো। আচ্ছা, না আমাদের ছোটবেলায় যেমন মানে এই রাত জেগে ঠাকুর দেখা ব্যাপারটা খুব একটা ছিল না, কারণ ন্যাচারালি আমি মফস্বলের ছেলে, বালুরঘাটের মফস্বল জায়গা, এবং আমি মানে খুব ছোট জায়গা, এবং তুই যদি এখন কি হয় যে একটা টোটো নিয়ে যদি তুই মোটামুটি হার্ডলি 3 থেকে 4 ঘন্টার মধ্যে মোটামুটি সমস্ত পুজোটা দেখতে পাবে। যদিও এখন খুব ভিড় হয়, এখন আরো দূর দূরান্ত থেকে প্রচুর, আরো ইন্টেরিয়ারের লোকজনরা প্রচুর আসে। তো আমাদের যেমন সেটা না, মানে আমি সারাদিন মণ্ডপে থেকে সন্ধ্যেবেলা মা বাবার সাথে কোনোদিন বেরোতাম, কোনোদিন ভাই বোনেদের সাথে মানে দাদা দিদিরা তাদের সাথে, এইরকম কোনোদিন বন্ধুদের সাথে, হয়তো একই প্যান্ডেল রোজই যাচ্ছি, কিন্তু যাচ্ছি আর কি। ঠিক। তো ওটাই মজা। আমার মনে পড়ে আমি তো পলতায় থাকতাম এই সময়, দমদমার পুজোর থেকে পলতার পুজোটা বেশি এনজয় করতাম। তখন কি বলতো, একই এলাকায় 4-5টা পুজো পরপর হতো। আচ্ছা, মানে যেখানে মাঠ সেখানে পুজো, বুঝছিস, রাস্তাঘাট করে কোনো কিছু হবে না, যেখানে মাঠ সেখানে পুজো। এবার সেই প্যান্ডেলটা প্যান্ডেলের মতন বানাতো, কিন্তু ভিতরে মায়ের যে প্রতিমার রূপটা থাকতো না, সেটা পুরো একটা অন্য রকম প্রতিমার রূপ থাকতো। সেই টানা টানা চোখ, সাদা মাথায় টোপর, গায়ের রংটা আলাদা, মানে দেখলেই তোর মানে খুব মানে সারাক্ষণ তাকিয়ে রাখতে ইচ্ছা করবে এরকম। আর একটা স্টেজ করা থাকতো, সেখানে দেখছি যে যত বাড়ির মহিলারা আছে, পাড়ার মহিলারা আছে, তারা এসে ওই ঠাকুরমশাইয়ের সঙ্গেই কাজ করছে, কিন্তু পুজো করছে করে, হাতে হাত লাগিয়ে কিন্তু পুরো পুজোটাকে টেনে দিচ্ছে। আবার আস্তে 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 কালচারটা এরকম হলো যে তখন পুজো হতে হতে একটা সাইডে আরেকটা স্টেজ করলো, যেখানে অনুষ্ঠান হওয়া শুরু করলো। বিভিন্ন পুজোতে বিভিন্ন রকমের প্রোগ্রাম করতো, কোনোদিন তোর মডার্ন মিউজিক, কোনোদিন ফোক মিউজিক, যাতে আমরা ইভিনিংটাকে ওখানে কিন্তু আড্ডা মারতে পারতাম। মানে তুই জিনিসটাকে একটু তুই যদি ভিজুয়ালাইজ করিস, আপনারাও ভিজুয়ালাইজ করুন, যে একটা বড় মাঠের মাঝখানে প্যান্ডেলটা এমনভাবে সাজানো যেখানে মায়ের প্রতিমাটা রয়েছে, আর প্যান্ডেলটার মাঝখানে আমরা সবাই বসে আছি, আর একটা সাইডে মিউজিক চলছে, ফোক মিউজিক চলছে। বুঝতে পেরেছি। আমি এটা মানে খুবই রিলেট করতে পারি, কারণ যদিও আমাদের পাড়াতে কি হতো যে প্রত্যেক দিন যে প্রোগ্রাম হতো তা নয়,
কি হয় যে তোর সপ্তমী অষ্টমী এই ষষ্ঠী সপ্তমী অষ্টমী, আর তখন তো এত আগে থেকে পুজোর ব্যাপারটা ছিল না, মানে ষষ্ঠী মানে হয়তো মানে প্যান্ডেল কমপ্লিট হলো এরকম, সপ্তমী অষ্টমী 4 দিন পুজো। এখন তো পুজোর মানে স্প্যানটা অনেকটা মহালয়ার পর থেকে মানে 9 দিনই হয়, তুই এখন দেখবি মহালয়া থেকে লোক বেরিয়ে গেছে। একদমই তো তাই, আর কলকাতাতে তো বিশেষ করে। কিন্তু আমাদের ওখানে আবার এই সপ্তমী অষ্টমী কিছু না, নবমীর দিন একটা মানে কালচারাল প্রোগ্রাম ওখানে হতো। কালচারাল প্রোগ্রামের থেকেও যেটা বলবো যে বিভিন্ন ধরনের কম্পিটিশন, লাইক মনে কর যে মোমবাতি জ্বালানো, মেয়েদের এগুলো থাকতো, মোমবাতি জ্বালানো, তারপরে সবচেয়ে ধুনুচি নাচের প্রতিযোগিতা হতো একদম, ছেলেদের মেয়েদের, এরকম করে পুরো সন্ধ্যেটা। তো অ্যাজ ইফ যেহেতু পরের দিন দশমী, তো তার আগের দিন শেষ দিন আর কি, এরকম। তো আরো বিভিন্ন ধরনের চামচগুলি, হাড়ি ফাটানো, এই ধরনের কালচারাল ইভেন্টস গুলো খুব হতো আর কি ওখানটায়। তারপরে গিয়ে শঙ্খ বাজানো প্রতিযোগিতা, তো এইগুলো হতো আর কি। তো তারপরে কলকাতাতে তো এখন আসবে, এখন যদিও ওখানেও খুব শুরু হয়েছে যে বিভিন্ন দিন বিভিন্ন ধরনের প্রোগ্রাম। এখন আমরা চলে আসি এই কালের পুজোটা, সেকালটা তো মানে সারা জীবনই মনে থাকবে। তো সেকাল নিয়ে আমার মনে পড়ে যে বনিদি বাড়ির যে পুজোগুলো হয় এখনো হয়, ওগুলো দেখলে না আমার সেকালের পুজোর কথা খুব মনে পড়েছে। আমার তো মনে পড়ে, আর আমার মানে সেকালের পুজো জুড়ে ছিল মানে আমার ঠাম্মা, মানে আম্মা বলতাম আর কি, কারণ তার কাছ থেকেই আমি পুজোর সমস্ত যাবতীয় জিনিসপত্র শোনা, যাবতীয় রিচুয়ালস শোনা বল বা গল্প শোনা, যেগুলো বাচ্চা বয়সে আমরা শুনে থাকি। বা তার সাথে মানে এই যে দশমীতে যখন ঠাকুর বিসর্জনের আগে এরকম ওই বেলপাতার মধ্যে 3টে পাতার মধ্যে লিখতে হয় ওং শ্রী দুর্গায় নমঃ, বা এরকম করে লিখে সেটা দিয়ে চন্দন দিয়ে লিখে সেটা আম্মাকে দিতাম, আম্মা গিয়ে ঠাকুরের পায়ে ছুঁয়ে আনতো, সেটা বইয়ের মধ্যে চলে আসতো, মানে বইয়ের মধ্যে ওইগুলো ঠাকুরের ছোঁয়ানো, এরকম এগুলো খুব ছিল তখন। তো আম্মা চলে যাওয়ার পর পুজোর ইয়েটা অনেকটাই মানে ফিকে হয়ে এসছে, মানে সে বহুদিন, সেটাও মানে ছোটবেলাটা নিয়ে সে চলে গেছে আর কি, ছোটবেলার ওইটা খুব মিস করি, ছোটবেলার খুব মিস করি। মানে ওই যে ভাই বোনরা এক জায়গায় হচ্ছি, সবাই মিলে এক জায়গায় হচ্ছি, ঠাম্মা দাদু এক জায়গায় হচ্ছে, এটা একটা হিউজ ব্যাপার। মানে ওই ঠাম্মা দাদুর ব্যাপারটাই একটা মানে কি বলতো, পুজোর ছুটি, কারণ সারাক্ষণ তো স্কুলে থাকতাম, তারপরে পুজোর ছুটিতে ওই যে যেতাম, আর খাওয়া দাওয়া তো রয়েছে, মানে মন খুলে খাওয়া দাওয়া এমনি। আর তাছাড়া সব থেকে আমার মনে পড়ে জানিস তো, এগরোল খেতে বেরোতাম, তখন এগরোলের দাম ছিল 10 টাকা কি 15 টাকা। 10 টাকা 15 টাকা, তুই তো মানে আমার মনে হয় তুই অনেক পরের কথা বলছিস, তারও আগে আরো মানে আমার যতদূর মনে পড়ছে আমাদের ছোটবেলায়, আমাদের ওখানের কথা বলছি, 7 টাকা এরকম আমার মনে পড়ছে। কারণ আমি যখন আমার যেটুকু মনে পড়ছে, আমি এখানে থাকতেই পুজোতে বেরোতাম, দাদুকে বলতাম দাদু নিয়ে চলো, তো দাদু কি করতো 3 ভাইকে নিয়ে যেত আমার মামা বাড়ির দিক থেকে। ওই দাদুর বাড়িতে আমি 2 দিন থাকবো, আর আমার বাবা মার তরফ থেকে যে দাদু ঠাম্মা আছে তাদের বাড়িতে 2 দিন থাকবো। তো এই দাদুকে বলতাম, দাদু আমাদেরকে নিয়ে যেত, 3 ভাইদেরকে নিয়ে গিয়ে এগরোল খাওয়াতো, ঠিক আছে, যা যা খেতে চাইছিস খাওয়াতো, খাইয়ে দেয় নিয়ে আসতো। আর সব থেকে বেশি মজা লাগতো যখন দাদু ঠাম্মারা ওই মানে পুজোতে ঘোরার জন্য কিছু টাকা দিত। ওই টাকা জমিয়ে আমি যে মানে মনে কর, আমি এখনো বলছি তোকে যে একটা দুটো কথা বলি তোর কথার পরিপ্রেক্ষিতে। একটা হচ্ছে যে আমার এগরোল না, আমার ছিল মোগলাই পরোটা, ওটা আমার খুব প্রিয় খাবার, ইনফ্যাক্ট এখনো প্রিয় খাবার, কিন্তু এখন এই ডায়েট ফায়েটের চক্করে আর খাওয়া হয় না, কিন্তু ওটা আমার অসম্ভব প্রিয় খাবার। এবং আমাদের ওখানে তখন ওইটাই মানে স্পেশাল খাবার বলতে, কেউ এলে বা কোথাও খেতে গেলে মোগলাই পরোটা এইটা ছিল। আর টাকা দেওয়ার যেটা ব্যাপার, সেটা তো মনে কর এমনি পুজোর আগে কেউ যদি জামা টামা না কিনে দিয়ে যদি টাকা দেয় দিল। তাছাড়া আমাদের ওখানে একটা রিচুয়ালস ছিল, যেটা হচ্ছে দশমীর দিন সমস্ত গুরুজনরা, এই যে আমরা মানে বিজয়াতে প্রণাম করলে তারা একটা হাতে টাকা দেয়। কারণ কি বলতো, দশমীর যে ওই ঘাটে একটা মেলা, সেই মেলা দেখার টাকা আর কি। সেই সময় ওটাকে আমরা পরবী বলি, মানে আমাদের ওখানকার ভাষায় ওটাকে পরবী বলে, পরব থেকে পরবী এসছে। আচ্ছা, তো সেই পরবীর জমিয়ে আমি তারপরে যে কত কাজ করতাম, এটা কিনতাম, ওটা আমার পকেট মানি। ঠিক ঠিক ঠিক। ইভেন নববর্ষের শেষে, মানে আই মিন সরি, নববর্ষ যখন শুরু, নিউ ইয়ার মানে ইংলিশ নিউ ইয়ার, তখন তখন তো আমাদের গ্রিটিংস কার্ড দেওয়ার ভয়ঙ্কর একটা চল ছিল। ঠিক একদম, সবাইকে আমরা এই গ্রিটিংস কার্ডটা সব জায়গায়, মানে স্কুলে যখন যাচ্ছি সবার জন্য, তাদের জন্য আবার কি ফোল্ডেবল ত্রিফোল্ড, যারা স্পেশাল তাদের জন্য বড়, যারা এমনি ক্লাসমেট তাদের জন্য ছোট। আবার ডিজাইন গুলো আলাদা ছিল, মানে তুই ত্রিফোল্ডে খুলতে পারবি, মিউজিক হতো কিছু, একদম আবার 3D থাকতো কিছুটা, মানে খুলতে 3D ভাবে এরকম করলে দুরকম ভাবে দেখা যেত। মানে
কার্ডটা আমরা দিতাম মানে বিশাল জিনিস দিতাম একদম। আর যখন আমরা পেতামও তখন হয়তো কি বিশাল। আমার এখনো সমস্ত কার্ড আছে জানি, আমার কাছেও রয়েছে সমস্ত। আমাকে অনেকে কেন কার্ড দিত, স্পেশালি মেয়েরা দিত, ঠিক আছে? ওটাই তো বলছি, সেই কার্ডগুলো আমি এখনো রেখে দিয়েছি। বলছি যে প্রচুর আছে এরকম, মানে ক্যাটাগরি ওয়াইজ, যে এদেরকে এইরকম কার্ড না, ওকে এই ছোটটা দিলে হবে না, ওকে বড় কার্ড দিতে হবে। তারপরে আমারও মনে পড়ে পুজোর সময় না জানিস একটা জিনিস বেরিয়েছিল, একটা ছোট কার্ডের মতন এসেছিল, যে কার্ডের দুটো সাইডে দুটো হার্ট চিহ্ন থাকতো। ওটা কোনো একটা ক্যাডবেরি কিনলে পরেই ফ্রিতে পেতাম। এবার ওই কার্ডটার পিছনে লেখা আছে যে কালার চেঞ্জ হতো, মানে তুই ধর প্রেস করে রাখলি দুটো এন্ড হার্ড কার্ডের মধ্যে, দেখবি দুটো লাল হয়ে গেল বা একটা সবুজ, আর পিছনে লেখা থাকতো এটা হলে পর তোমাকে কি ও ভালোবাসে, তোমার সঙ্গে কি ফ্রেন্ডশিপ হতো, তুমি তোমাকে পছন্দ করতে কি অপছন্দ করতে, মানে দেখবি ব্ল্যাক আসলে একটা হতো, রেড আসলে তুমি, মানে প্রত্যেকটা কালারের কালার কোড, একটা করে কোড ছিল, রাইট। আমরা বিশাল ভাবে ওটা ওই কার্ড আর ওটা নিয়ে বলতে এটা একটু দেখতো তোর সঙ্গে আমার কিরকম প্রেম হচ্ছে কিনা। হ্যাঁ 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 ঠিক। তখন মানে বুঝতে পারছিস তখনকার দিন আমাদের এই জিনিসটা, মানে সেই সময়ের মানে দিনগুলো আমার মনে পড়ে যে ওইসব মোবাইল টোবাইলে আমাদের কোনো ব্যাপার ছিল না, ধারধারাতেই ছিল না, ভাগ্যিস ছিল না, এই টোটো করে ঘুরতে পারতাম ছিল না রে, মানে আমার মনে হয় যে ভালো ছিল। এখন তো ঘরবন্দি হয়ে গেছে, ঘরবন্দি না সবাই, মানে আমি মোবাইলের কখনোই বলছি না, মানে না দরকার আমাদের তো যেরকম ভাবে চলছে সেই জন্য, কিন্তু আগেকার দিনে না ছিল ফোন, না ছিল এইসব। না আমরা যেটা নিয়ে বকা খেতাম সেটা হচ্ছে টিভি দেখা যাবে না, টিভি দেখলে খুব খারাপ, চোখ খারাপ হয়ে যাবে, কাছে থেকে দেখবি না দূর থেকে দেখ, টাইম লাগবে, বেশিক্ষণ দেখা যাবে না, মানে টিভি দেখলে চোখ খারাপ হয়ে যাবে না, টিভি দেখা যাবে না। টিভি ব্যাপারটা তখন ওই যে যেটাতে বারণ সেটাতে বেশি নেশা। আর তখনকার টিভি মানে হচ্ছে সেই সিআরটি টিভি, হ্যাঁ বড় টিভি এরকম ছিল, এরকম দরজা বন্ধ করে যেত আর কি, দরজা খুলে তারপরে একটা স্ক্রিন থাকতো, একটা ওভাল টাইপের স্ক্রিন, তারপরে তো কালার টিভি, তারপরে দেখবি একটা সাইডে ভিডিওকন ছিল, অনিডা ছিল, বিভিন্ন কোম্পানি ছিল, কিন্তু সিআরটি স্ক্রিনটাও দেখবি কিরকম পিক্সেলেট থাকতো। হ্যাঁ হ্যাঁ, আবার কোনো সময় এরকম মানে ওই হয় না যে গ্লিচের মতন চলে আসতো, গ্লিচ আসতো আর কি ওরকম। মানে দুর্গাপূজাটা সেই সময় এই সবের মধ্যে কেটে যেত, মানে দুর্গা এই টিভির কথা দিয়ে যখন রেডিও মহালয়াতে আমরা ছোটবেলাতে দেখতাম, যে ছোটবেলাতে রেডিও মহালয়াটা না অত ভালো লাগতো না, টিভিতে মহিষাসুর মূর্তি দূরদর্শনে আসতো, একটা বিশাল ব্যাপার যে কিভাবে যুদ্ধটা হচ্ছে বা কিভাবে অসুরটা বারবার নিজের মানে রূপ অনেকক্ষণ ধরে হতো সবাই। আর বিশেষ করে দেখবি যে যেসব গ্রামের বাড়ি, যেমন পলতার বাড়ির কথা বলছি আমি, যে ওই এলাকায় মানে ধর 10-12টা বাড়ি আছে, তার মধ্যে হয়তো 2টো বাড়িতে টিভি, পাড়ার সবাই চলে আসবে, পাড়ার সবাই ভোরবেলা 5টার সময় এসে হাজির, আমরা টিভিটা চালাতাম, সবাই মিলে এনজয় করতাম। এবার বড়রা বলতো না রেডিওটাই ভালো, কিন্তু তখন ছোটবেলা থেকে রেডিওর ওই এটা সত্যি কথা বলতে আমি নিইনি, মানে এখন যেমন মনে হয় যে না ওটার একটা আলাদা কি বলবো, আলাদাই একটা নেশা, বলবো না নেশা না, মানে কি বলা উচিত, যে অ্যাস্থেটিক্স, হ্যাঁ, মানে তার প্লাস ওই গানগুলোর যে ফিল সেইটা, কিন্তু ছোটবেলাতে মনে হতো যে না ওরকম ওই ধরনের টিভিতে দেখবো, এটা খুব মনে হতো, মানে ওই সেকালের ব্যাপারটা কিন্তু সারা জীবন থেকে যাবে, সেকালের জিনিসটা রয়ে যাবে। মানে আসলে দেখবি তুই যাকেই জিজ্ঞাসা কর যে সকলের কিন্তু মানে দুর্গাপূজা বলতে ছোটবেলাটাই বা সেকালটাই বেশি একদম, মানে আমাদের আগের জেনারেশনের কেউ যদি তুই বলিস তাহলেও কিন্তু সেটাই বলবে। এটা আমি মাঝে মাঝে ভাবি এটা কি জেনারেশনের প্রবলেম নাকি আমাদের বয়স হয়ে যাচ্ছে সেই জন্য প্রবলেম হচ্ছে। এটা আমার যেটা মনে হয় যে আমাদের বয়স হওয়ার থেকেও যেটা আমার মনে হয় যে এটা সব জেনারেশনই ছোটবেলাটাকে মানে চাইল্ডহুডটাকে খুব মানে চেরিশ করে আর কি, প্রচন্ড, মানে স্পেশালি আমরাও করি, আমাদের পরবর্তী জেনারেশনও করবে আর কি বলে আমার মনে হয়। দেখ আমার যত মনে হয় পরবর্তী কি আছে আমি জানি না, কারণ যেভাবে আমরা অ্যাডভান্স গ্রো করছি সেভাবে হয়তো এই অ্যাস্থেটিক্সটা থাকবে না। যখন আমি তোর কাছে এই কালে যদি চলে আসি, তুই সেই কালের সঙ্গে এই কালে যদি পুজোর এখন যদি কম্পারিজন করিস, এই কালে খুবই কম্পিটিটিভ হয়ে গেছে, খুবই কর্পোরেট হয়ে গেছে, সেই একত্রিত ভাবটা আস্তে আস্তে কমে যাচ্ছে, মানে এখন বড় বড় স্পন্সর্স চলে আসছে। তোর কি মনে হয়, তোর মতামতটা কি? দেখ আমার মনে হয় যেটা সেটা হচ্ছে যে আমার পুজোটা খুব মানে ভাগ করা থাকে মানে সেটা মানে সঙ্গত কারণেই ভাগ করা থাকে। সেটা হচ্ছে সপ্তমী সকাল পর্যন্ত আমি কলকাতায় থাকি, সপ্তমী রাত্রে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে অষ্টমী থেকে তারপরে বাকিটা বালুরঘাটে। এখানে কি হয় আমার মানে প্রাথমিকভাবে যে এই যে একটা মাস আর্ট, ওয়ার্ল্ডের সব বিগেস্ট মাস আর্ট যেটা দুর্গাপূজা,
সেই জিনিসটাকে আমার ভয়ঙ্কর, মানে আমি যখন কলকাতার পুজো প্রথমবার দেখলাম কলেজে পড়াকালীন, তখন আমি দেখলাম যে এটার এইরকম একটা এত বড় জিনিস। আমার মনে আছে কোটাক কেবি10 তখন, আমাদের ছবিগুলো এখন আছে কোটাক কেবি10 আমি ঠাকুরের মানে প্যান্ট, মানে আমি ছবি তুলে তো মানে ভোর মানে তুই আমার ওটা তো 33টা না কটা রিল হতো। ঠিক ঠিক ঠিক, আমি কোলাতে পারছি না আর ওটা আবার রিটেকের কোনো ব্যাপার নেই, এখন গেল। তো যখন আমি প্রথম এই ব্যাপারটা আবিষ্কার করলাম, তো আমি দেখলাম যে আচ্ছা এইভাবেও পুজো হয়, কারণ আমি তো বালুরঘাটে দেখিনি আর কি। তো আমার মনে হয় সেই আর্টের জায়গা থেকে তো ডেফিনেটলি এটা কর্পোরেট, এবং এটার না একটা এই কর্পোরেট হওয়াটার একটা প্রয়োজনীয়তা এই কারণে যে যদি কর্পোরেট স্পন্সরস গুলো না থাকে তাহলে তো এই লেভেলে আর্ট তৈরি না। আর্টের পেছনে স্পন্সরশিপটা দরকার। কিন্তু আবার এটাও ঠিক যে আমি কলকাতাতে যখন আমার বন্ধু বান্ধবদেরকে দেখেছি বা এরকম, যে তারা কি বলতো পুজোর কিছুই রিচুয়াল জানে না, তারা অঞ্জলি দেয় না, তারা দশমীতে ঠাকুরের পায়ে বা বই ছোঁয়াতে যায় না, যেগুলো আমাদের ওখানে আমরা খুব করে এসেছি। এখানে মানে রাত ভোর সারা রাত্রি ঘুরছে, ভোরবেলা মানে মানে তখন যেন কোনো টাইম জোন নেই কলকাতা, না একদম মানে 24 আওয়ার্স। এটা কলকাতার জন্য হচ্ছে যে কলকাতা শহরে দুর্গাপূজার সময় কোনো রকম টাইম ফিক্স থাকে না, কোনো রুটিন থাকে। ঠিক ঠিক, তুই আমাকে রাত্রি 2টোর সময় ফোন করলি ভাই চলে আয়, বসে রয়েছি চলে আয়, বা আমরা এখানটায় বা ওখানে দুপুর 12টার সময় ফোন করলি। এটা আমাদের ওখানে হয় না। আমাদের ওখানে কিন্তু এখনো পুজোটা মানে এমনি জেনারেল পুজোর মতো করেই কিন্তু হয়, মানে এমন নয় যে দুটো প্রতিমা, ঠিক একটা প্রতিমা সে যদি মানে যারই হোক না কেন, কারণ থিমের ব্যাপারটা তো এখনো। তো সেই জন্য কিন্তু আমাদের ওখানে এরকম ভাবেই হয়। আর কলকাতার কথা যদি বলিস, যে অনেক জায়গাতেই কিন্তু আবার এর প্যারালালি খুব নিষ্ঠা করে এবং খুব এই যে আবার তুই যদি সোসাইটি গুলো দেখিস, যেসব সোসাইটিগুলোর যে পুজোগুলো হয় সেখানে কিন্তু খুব নিষ্ঠা করে পুজোগুলো হয়। এবং আমি দেখেছি কলকাতার বাইরের দিকে যদি তুই যাস, আমার যত আমার যেহেতু মানে বাইরে প্রচুর লোক থাকে, আমি শুধু মানে দেশের কথাই বলছি না, বাইরের কথাও বলছি, মানে ইন্ডিয়ার বাইরের কথা বলছি, তারা কিন্তু পুজোটাকে খুব এনজয় করে। মানে 1 মাস আগে থেকে নাটকের রিহার্সাল, গানের রিহার্সাল, এই করে প্রত্যেক দিন একটা করে আলাদা আলাদা সাংস্কৃতিক অনুষ্ঠান বল বা, তো এই সেটা হয়, মানে দুটো প্যারালাল দিক আছে। এবার তোকে ওই আর কি নিজেকে চুজ করতে হবে, কারণ আমি যেই পাড়ায় থাকি, ঠিক আছে, সেই পাড়ায় কিন্তু এখনো সেই নিষ্ঠা করে পুজোটা হয়। একদমই তাই। আমি এখানে যে পাড়াতে থাকি সেখানে একদম এখানেও বাড়ির সামনে, তোর তো বাড়ির পাশেই গেছি, আমি তো দেখেছি, ওখানেও কিন্তু খুব নিষ্ঠা করে। তুইও তো দেখেছিস আগে যে শুটটা হয়েছিল ঠিক অপোজিটই আমার দুর্গামঠ, মানে বাড়ি থেকে বেরিয়েই তো দুর্গা, মানে ঘর থেকে বেরিয়েই পুজো দিই, সবকিছু আমার সারাক্ষণ। তো ওইখানেও সেই ওই যে পাড়ার ওই কটা দিন পাড়া সবার সঙ্গে তো দেখা হয় না, ওই পুজোর দিনে পাড়ার সবার সঙ্গে দেখা হয়। ইভেন ইনফ্যাক্ট ওই একটা দিন মানে ডিসাইড করে নেয় কমিটি থেকে যে খাওয়া দাওয়া হবে, সবাই এক জায়গায় বসে খাওয়া দাওয়া। এটা আমাদের মানে বাড়ির ওখানেও তাই হয়, একটা দিন খাওয়া। তখন মনে হয় যে না না ভাই, সেই দুর্গাপূজার কিছুটা ফ্লেভার হারায়নি, আছে, যেটা আমরা প্রেফার করি। তো তোর এমনি কিরকম প্ল্যান থাকে, মোরাললেস কিরকম প্ল্যান থাকে পুজোর? আমার দুর্গাপূজার প্ল্যানটা জানিস তো কিরকম হয়, আমি সল্টলেকের ঠাকুরগুলো দেখতে বেশি প্রেফার করি। তোদের কাছে ওটা শুধু কাছে না, কারণ কি বলতো সল্টলেকের যেহেতু ওটা প্ল্যান, ভিড়টা বুঝতে পারবে না, ভিড়টা হলে পরে রাস্তাগুলো চড়া, এত মাঠের বেশি, মাঠের মধ্যে তুই ওই ভিড়টা ঠেলাঠেলি ভিড় গোতাগুতি না, ওটা তুই মিস করবি। ওটার জন্য তুই যাবি, আর খাবারও এনার জায়গা আছে। আর তোর কি বলতো, ওই তুই যদি একটু সাউথ কলকাতার দিকে যাস, রাস্তাটা ন্যারো হয়ে যাচ্ছে। এবার যেই সব পুজোগুলো রাস্তা ব্লক করে করছে, এবার তুই বুঝতেও পারছিস না কোন রাস্তা ব্লক কোন রাস্তা খোলা। তো যাই, নিশ্চয়ই যাই, ওগুলোও দেখি। তবে আমাকে যদি বলিস তাহলে আমি ওই সল্টলেকের ঠাকুরগুলো দেখতে বেশি প্রেফার করি, বিকজ সেখানে খুব একটা লাইনের ঝামেলা থাকে না। আর লাইনের ঝামেলা থাকলে ওদের গেটসগুলো এতটাই বড় রাখে যে অনেকে একসঙ্গে ঢুকতে পারে। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু দুর্গাপূজায় আমি দেখেছি যে গেটগুলো ইচ্ছা করে ন্যারো করে দেয় ভিড় বাড়ানোর জন্য। কোনো মানে হয় না কেন? আমি জানিস মন থেকে, আমি এর আগে পুজোতে একবার একটা জিনিস বলেছিলাম যেটা আমার খুব খারাপ লেগেছিল। একটা পুজো ঠাকুর দেখতে গেছিলাম, তো তখন হয়েছিল, তো আমি বলেছিলাম আমি এর মণ্ডপে আসবো না, আমি কোনোদিনই আসবো না। রিজন বি, আমি সবসময় চেয়েছিলাম যে পুজোর টাইমে, এখন তোমরা ভিআইপি কার্ড করেছো, ভিআইপি কালচারটা এনেছো, যেখানে একটা নর্মাল গেট একটা ভিআইপি গেট, তো আনা ভালো, ভিআইপি গেট ওরা 2 টাকা ইনকাম করছে ওখান থেকে। কিন্তু আমার মনে হয় যে একটা গেট বানানো উচিত ফর সিনিয়র সিটিজেন পারসন। রাইট, একটা গেট বানানো মানে সেম গেট দিয়ে যারা স্পেশালি এবেল চাইল্ড, যাদের বাবা মারা, তাদের, কারণ ওদেরকে নিয়ে গিয়ে পুজোটা দেখা সক্ষম শিশুরা এবং মানুষেরা, তাদের জন্য একটা স্পেশাল বিনা লাইনের একটা গেট করা উচিত।
তার সঙ্গে আমি এটাও বলি যে দেখ আমাদের ডিফেন্সে যারা কাজ করে সবসময় তো তারা চান্স পায় না, যেমন আর্মিতে আছে, বিএসএফ এর রয়েছে, ডিফেন্সে আছে, তো এদের জন্য একটা গেট করা উচিত। এই ক্যাটাগরিটা মানে আমার মনে হয় যে দুটো ক্যাটাগরি হতে পারে, যে মানে এমনি যে সাধারণ দর্শকদের জন্য একটা, আর ওই ক্যাটাগরির মধ্যে মনে কর বৃদ্ধা যারা তারা রয়েছেন, তুই ডিফেন্সের কথা বললি, এটা খুব ভালো আইডিয়া, এবং বিশেষভাবে সক্ষম মানুষেরা যারা রয়েছেন তারাও তো পুজোটাকে এনজয় করতে চায়। একদমই তাই। এবং তো আমি যারা ভিডিওটা দেখছেন অষ্টমীতে যে কমিটি রয়েছে, আমি এক্সপেক্ট করবো যে অ্যাটলিস্ট তাদের জন্য এই রাস্তাটা করে দিন যে যারা এই যে স্পেশালি এবল চাইল্ড বা যারা 60-70 সিনিয়র সিটিজেন যারা পুজোটাকে এনজয় করতে চায় কিন্তু ভিড় ভাট্টা দিয়ে যেতে চায় না, কারণ তাদের হয়তো সেই ক্যাপাসিটিটা নেই হেঁটে অতটা যাওয়া, তাদের জন্য আমার মনে হয় যে একটা স্পেশাল গেট করা উচিত যেখান দিয়ে তারা গিয়ে পুজোটাকে এনজয় উপভোগ করে আসে। এবং ভলেন্টিয়ার্সরা যারা থাকবে তারা যেন মানে সেই ব্যাপারটাকে গাইড করে, মানে তারা গাইড করলে তো আরো ব্যাপারটা ইজি হবে। কারণ পুজোটা তো আমাদের সবার, পুজোটা তো একার একটা কমিটির না, পুজোটা প্রত্যেকটা মানুষের, একদমই প্রত্যেকটা মানুষের উপভোগ আর এনজয় করা উচিত। আর স্পেশালি আমি ভলেন্টিয়ার্সকে বলবো যে একটু বিহেভিয়ারটা একটু ভালো রাখবেন সবার সঙ্গে। আমি জানি খুব হেক্টিক হয়, এত হাজার লোক ঢোকে। আসলে ব্যাপার যেটা হয় যে সবাই তো মানে প্রতিমা তো দেখতে বা প্যান্ডেলটা দেখতেই আসে, বা সেখানে তো যান চলে যায়। হ্যাঁ, মানে একটু তাদেরকে, কারণ তারা পুরো হয়তো আপনি জানতেও পারছেন না যে আরো কত জায়গা থেকে হেঁটে এসছে, কতটা টায়ার্ড, কতটা এক্সস্টেড, তাও আপনার প্যান্ডেলে ঢুকছে। তো আমার মনে হয় যে তারা এটা করে বা অ্যাওয়ার্ডস এর জন্য দৌড়ানো থেকে মানুষের জন্য পুজোটা করলে মনে হয় আমার পক্ষে এটা খুব ভালো হয়। একদমই তাই। তো মানে পুজোটা তো মানুষকে নিয়ে, মানুষের জন্য আর কি, একদম মানে আম জনতাই তো দেখতে যাচ্ছে পুজোটা। একদম তাই। আমি তো আজকে মনে করি যে এত কর্পোরেট হয়ে গেছে, এত কম্পিটিশন হয়ে যাচ্ছে এই প্যান্ডেলের সঙ্গে। একদম তো দমদম পার্কের কথা ভাব না, পরপর 4টা মেজার পুজো হয়, কম্পিটিশনটা ভাবতো কিরকম হচ্ছে। আমি যেহেতু এদিকটা খুব একটা আসি না, এদিকটা সম্বন্ধে আমি খুব একটা ওয়াকিবহাল নই, তবে এই যে সেই তোর যেদিন প্রচন্ড বৃষ্টি হলো, জল জমলো কলকাতায়, জল জমার মধ্যেও আমি দেখলাম যে অনেকগুলো ইনস্টাগ্রাম রিল বা জায়গাতে যে লোকজন ঠাকুর দেখতে বেরিয়েছে, কেন না যে জল জমেছে বলে ভিড় কম হবে, এবং সেই কারণে জলের মধ্যে জমা জল পেরিয়ে মানে ওর মধ্যেই এসছে ঠাকুর দেখতে, এবং দেখছে প্যান্ডেলে জল, তার মধ্যেও ঠাকুর দেখছে। দেখ, যাদের দুর্গাপুজো যারা ভালোবাসে না, যারা এই কটা দিন এনজয় করতে চায়, তুই ঝড় বৃষ্টি বাদল যাই হোক তারা বেরাবি। হ্যাঁ, মানে ওটা তো স্পিরিট, একদম এটা স্পিরিট। দেখবি দু টাইপ অফ পিপল রয়েছে, দেখ দু টাইপ অফ পিপল রয়েছে। তুই টিনেজার্স বা একটা গ্রুপ অফ 30 পিপলকে ধরে নে, তার অ্যাবাভ একটা পার্ট অফ পিপল আছে যারা শুধু মজা করতে বেরায়। তারা কি করবে, 2-1 ঠাকুর দেখবে কি ম্যাডাক্সে গিয়ে বসবে, তারপরে 5 স্ট্রিট চলে যাবে, 5 স্ট্রিটে গিয়ে তারা ক্লাবসে ঢুকে যাবে। ঠিক আছে, দুর্গাপূজা একটা হচ্ছে এটা, একটা ক্রাউড। আরেকটা ক্রাউড হচ্ছে আমাদের মতন যারা মানে যাই হয়ে যাক না কেন, আমার বাধা ধরা লিস্ট থাকবে যে এই 40টা ঠাকুর দেখতে যাব, মানে এই 40টা ঠাকুর আমি কভার করবো। আচ্ছা, মানে তোর এরকম বাধা ধরা 40? আমার আগে ছিল কিন্তু এখন নেই, মানে লাস্ট ইদানিং এত মানে তোর এই কর্পোরেট টাইপ হয়ে গেছে, থিম টাইপ হয়ে গেছে না, যেখান দিয়ে তোর ওই ভিআইপি এন্ট্রেন্স, তারপরে নর্মাল এখান দিয়ে ঘুরে ওখান দিয়ে, তো আমার মনে হয় ওটাতে একটু প্রবলেম হয় বলে আমি ওই জন্য একটু খুব একটা অ্যাভয়েড করি। হ্যাঁ, কিছু দুর্গাপূজা অবভিয়াসলি যেটা খুব ভালোবাসি, কারণ দেখ আমি একটা ঠাকুরের নাম না নিলেই হয় না। আমাদের অর্জুনপুরের একটা পুজো আছে, যেটা এইবারে ফেমাস হচ্ছে, সব থেকে বড় নাম করা, দেখবি কিছু 3D এর উপরে করেছে। আচ্ছা, যে বলস গুলো হয়েছে, হ্যাঁ, ওটা হচ্ছে মনে হয় যে আমার যে বাড়িতে যে শুট করতে এসেছি, ওই বাড়ি থেকে 5-7 মিনিটের রাস্তা, একটুখানি। ও আচ্ছা, ওখানে ওটা একদম কাছে। তো ওদের বিহেভিয়ার, ওই কমিটির বিহেভিয়ার, মা দুর্গাকে বর্ম পরানো ওয়ারিয়ারের, ওইটা কি? আচ্ছা, বরাবরই ওরা লাস্ট 5 বছর ধরে দুর্দর্শ করে এসেছে। আর ওইটাই এমন একটা পুজো দেখেছি যেখানে মানে কমিটি এত ভালো, ওদের অর্গানাইজেশন এত ভালো, যারা কমিটিতে রয়েছে মানে তাদের মধ্যে ওই ব্যাপারটা নিয়ে তাড়াতাড়ি, আর ওরা চ্যানেলাইজটা খুব ভালো করে যাতে অতটাও ভিড় ঠেসাঠেসি স্ট্যাম্পেড না হয়, একদম, আর অনেকটা জায়গা জুড়ে করে। তো ওই জন্য আমার এরকম জায়গা হলে পর ভাই আমি 100বার যাবো, 100% আমি যাবো। বুঝতে পেরেছি। কিন্তু যারা ওভার কমার্শিয়ালাইজড করে দিয়েছে, মানে জিনিসগুলো দেখতে খারাপ লাগে আমার, যে আম জনতাকে আটকে দিয়ে হঠাৎ করে একজন বড় কেউ চলে আসলো, পুরো লাইনটাকে ব্লক করে সে ঢুকে গিয়ে ততক্ষণ দেখে তাকে না আবার পুরো ক্রাউডটাকে আটকে দেয়। এটা ঠিক না, মানে কারণ সমস্ত পুজো তো সবারই, এখানে সবার সেম হওয়া উচিত, একদম আমার জায়গা হওয়া উচিত। আমার মতে যে তোমরা পুজো করছো, পুজোটা সবার জন্য, দুর্গা পুজোটা সবার। একদমই তাই, মানে মানুষের জন্যই তো, না? তো
তো মানুষই যদি সেখানে মানে অবহেলিত থাকে তাহলে তো সেটা। আরেকটা জিনিস আমি কভার করতে চাই, এই পুজোর কটা দিন তো অনেকে ব্যবসা করতেছে, অনেকে যারা স্মল স্কেলে যে ভেন্ডার্সরা থাকে, যারা দেখ রাস্তায় খাবারের স্টল দিচ্ছে, বেলুন বিক্রি করছে, অ্যাটলিস্ট তাদেরকে একটু হেল্প করুন, তাদের কাছে কিছু কিনুন। সারা বছর তো শপিং মল থেকেই আমরা কিনি, 2 টাকা ওদেরও পুজো, 2 টাকা ওরাও ইনকাম করবে। আর স্পেশালি আমি বলবো যে পুলিশ প্রশাসনকেও আমি বলবো যে এদেরকে আগের বার যেরকম হচ্ছিল, দেখ খাবার ফেলে দিচ্ছে একটা ফুচকাওয়ালার, রাইট? তো আমি বলবো যে এই কটা দিন এই কটা দিন ওদেরকে একটুখানি জায়গা দিন, যাতে ওরা নিজেদের পেটটা চালাতে পারে। কারণ যেসব পুজো কমিটি করছে তারা তো অবভিয়াসলি বিশাল বড় ফান্ডিং পাচ্ছেন, বিশাল বড় জায়গা থেকে স্পন্সর আসে, কিন্তু এদের তো কোনো স্পন্সর আসে না। এদের বরঞ্চ আমার যতদূর মনে হয় মানে কোনো এরিয়া নিলে সেখানে বোধহয় সেটা একটা পেমেন্ট করতে হয়, তো অ্যাটলিস্ট তারা যাতে পেট চালাতে পারে, তাদের সেই জায়গাটা আমার মনে হয় দেওয়া উচিত। আর দিলে পর তাদেরও ভালো, কারণ সেটাও তাদেরও দুর্গাপূজা একটা। একদমই তাই। মানে এটা হচ্ছে সেকাল আর একালের একটা জিনিস যেটা আমি চাইছিলাম যে আমি শেয়ার করতে পারি। কারণ এটা অনেক দিন ধরে আমার মধ্যে চেপেছিল যে অ্যাটলিস্ট যে তোকে বললাম স্পেশালি এবেল চাইল্ড আর সিনিয়র সিটিজেন, এদের জন্য যদি একটা জায়গা করে দেয় না, খুবই ভালো। মানে এটা খুবই দরকার এবং সত্যি দরকার খুব। এটা যারা হুইল চেয়ারে আসে, যে আমার মনে হয় কোনো ক্লাব রাখে, কিছু ক্লাব রাখে। বিশেষ করে আমি কয়েকটা পুজো দেখতে গেছিলাম লাস্ট ইয়ার, তারা কিন্তু রেখেছিল, তার একটা স্পেশাল গেট রেখেছিল, খুলে ঢোকাচ্ছিল। আর আই ওয়াজ ভেরি হ্যাপি। আমি বলছি ভাই তুই আমাকে 10 মিনিট লাইনে দাঁড় করিয়ে রাখ, আর এরা আগে দেখতে পাচ্ছে, আমি দাঁড়াতে রাজি আছি, এদের জন্য ভাই দাঁড়াতে রাজি। একদমই তাই। কিন্তু কেউ পুজো জাজমেন্ট করতে এসছে, তার জন্য তুমি যদি দাঁড় করিয়ে রাখো, আমি দাঁড়াবো না। মানে সেটা আমার মনে হয় সেটা বোধহয় পিক আওয়ারে না রেখে, মানে এমন একদম তুমি দিনের বেলা রাখো না, সকালবেলা রাখো। তুমি জাজমেন্ট করার জন্য তুমি বিকালবেলা কেন আনতে হবে? বিকালবেলা জানো তোমার রাস্তা বেড়ে যাবে, তুমি সকালে আনো, 10টা 11টার সময় তোমার জাজমেন্টের টিম আসলো, জাজমেন্ট করলো, বেরিয়ে গেল। ওই মানে বিকেলবেলা বা সন্ধ্যেবেলা এলে তখন এক তো পার্কিং এর একটা বিশাল অসুবিধা হয়ে যায়। তো বাবা মানে গাড়ি রেখে কোথায় যেতে হয়, মানে ওতেই আরো কতটা হাঁটা হয়ে যায়। তুই বিশ্বাস কর, মানে তবে এই এতে জানিস তো, আমার যেটা মনে হয় যে এই ঠাকুর দেখার ব্যাপারে সবচেয়ে যেটা সুবিধাজনক সেটা বাইক। কারণ বাইকেরও পার্কিং এর ব্যাপার আছে, কিন্তু বাইকের যেটা বিষয় যে জ্যামে ফাঁসার ব্যাপারে, মানে এগলি ওগলি সেগুলো দিয়ে এটা খুব মানে আমি তো টোটালি বাইক নিয়ে এবং মানে আমিও যে নর্থে একদিন আসি, মানে বাগবাজার আসি, মানে নর্থে আগে মানে কবছর ধরে নর্থে আসি। নর্থে মানে ওই বাগবাজার, কুমোরটুলি পার্ক, কুমোরটুলি সার্বজনীন, আর একটা কি একটা মানে স্মৃতি সামথিং, ওই রাস্তা দিয়ে যায় ঠাকুর, মানে মোটামুটি পর আছে। বাগবাজারটা তো দেখি, আইরিতলা, আইরিতলা শোভাবাজার, ওই যে রাস্তা। তো বাগবাজারটা তো দেখি মানে ওটা দেখতেই মানে কি করে বলতো, ওই তোর শোভাবাজার ঢুকে যায়, ঢুকে আইরিতলা হয়ে তোর বাগবাজার দিয়ে তারপরে বেরোয় পুরো পর। আমরা তো মানে বাগবাজারের প্রথমে এসে বাগবাজার থেকে হেঁটে ওই ঘুরে তোরা বাইক নিয়ে এলে, মানে বাইকটা এদিকে কোথাও একটা রেখে ওইটুকু হেঁটে ওই জায়গাগুলো দেখি। আমি তো মনে হয় যে লাস্ট পুজোর আগের পুজোয় পুরো ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, বাইক নিয়ে খুব সুন্দরভাবে বেরিয়েছিলাম। রাত্রি 1:30 নাগাদ বেরিয়েছি, ভোরবেলা 5টা নাগাদ করেছি, সব কভার করেছি সাউথে। আচ্ছা, খুব মজা করেছিলাম। খাবার দাবারের জায়গাটাও খুব ভালো ছিল। দেখ দুর্গাপুজোর সময় নো ডায়েট নাথিং, না পুজোর সময় ডায়েট চলে না, ডায়েট হয় না বেশি। আচ্ছা আমাকে একটা জিনিস বলে, পুজোর সময় তোর খেতে কি ভালো লাগে? পুজোর সময় যেটা হয় যে পুজোর সময় আমি যেটার বিরোধী আগে সেটা বলি, সেটা হচ্ছে যে পুজোর সময় আমার কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার খুব বিরোধী। কেন বিরোধী? কারণ এতটা সময় লাগে, এতটা লাইন দিতে হয়, নাম লিখতে হয়। তার থেকে আমার মনে হয় পুজোর সময় স্ট্রিট ফুড, কিরকম স্ট্রিট ফুড, যেমন ঘুগনি ব্যাপারটা তখন খুব ভালো লাগে। আর আমি ফুচকা খেতে অতটা পছন্দ করি না পার্সোনালি, আমার চুরমুর খেতে খুব ভালো লাগে। মানে এই জ্বরের খাবারগুলো, বা ভেলপুরি, বা এই যে দেখ আমারই বা দই দিয়ে যে চাটটা বানায়, সেই চাট, মানে দই পাপড়ি। তো একদম এই যে দেখ আমি মানে এইগুলো বলতে পুজোর সময় এই ধরনের খাবার। আমারও বালুরঘাট গেলে চপ, মানে আমার দাদার সাথে দাদাজি জবে আমরা বেরোই, মানে চপ আমরা খাবো, চপ ঘুগনি ওখানটায়, মানে এই খাবারগুলো। কারণ সারা বছর দেখ রেস্টুরেন্ট থেকে খাওয়া হয়, ঠিক। আর পুজোর সময় না রেস্টুরেন্টের খাবার ওই অতক্ষণ দাঁড়িয়ে ইচ্ছে করে না। আমি তোকে যেটা বলছি যে তুই যেটা বললি, এইটা আমার দুর্ধর্ষ লাগে। কোথায় বলতো?
ম্যারক্সের দিকটা, বা তুই যদি বলিস আমাকে যে এই শোভাবাজারের দিক দিয়ে যদি টোটাল ওই সেন্ট্রাল এভিনিউ যাই, ভালো কথা তোকে সরি, শোভাবাজারে বাগবাজার যখন আসি, বাগবাজার সার্বজনীন দেখতে প্রত্যেকবার কি হয়, প্রত্যেকবার খিদে পেয়ে যায়। এবং এটা প্রথমে একবার হয়েছিল যে বাগবাজার সার্বজনীন ওই ঢোকার মুখী বাদিকে না দেখবেন দুজন ডিম পাউরুটি নিয়ে বসে, মানে ডিম টোস্ট নিয়ে বসে, সেইখানে ডিম টোস্ট একবার খেয়েছিলাম। খাওয়ার পর থেকে মানে অ্যাজ ইফ যেন ওটা রিচুয়াল হয়ে গেল যে বাগবাজার সার্বজনীন দেখতে এলে আমরা ওটা খাবো। এবং গতবারও খেয়েছি, তার আগের বারও খেয়েছি, মানে যবে থেকে আসছি বাগবাজারের ঠাকুর দেখতে ওইটা ওই মানে এই তুই বললি বলে আমি তোকে ওটাই বলতে যাচ্ছিলাম যে শোভাবাজারের দিক থেকে যে রাস্তাটা যায় ওখানে প্রচুর এরকম স্ট্রিট ফুডস গুলো পাওয়া যায়, মানে তোর ওই আহিরিতলার ওই যে জায়গাগুলো আছে, তো ওখানে আমার খেতে খুব ভালো লাগে। ওখানে ম্যারক্সের ওখানে, আর স্পেশালি আমার সল্ট লেগে এফডি ব্লকের ওইখানে পুরো মাঠটা থাকে, ওর ভিতরে খাবারের অনেকদিন আগে একবার দিয়েছিলাম, পারলে একবার যাস, কারণ ওটা কি বলতে একটা বিশাল বড় মাঠের মধ্যে, তো ওর ভিতরে একটা সেগমেন্ট আছে যেখানে তুই নাগরদোল্লা চড়বি, আমার খুব ভালো লাগে নাগরদোল্লা চড়তে। হ্যাঁ, তাহলে তোর সাথে বেরোতে হবে, কারণ আমার বেশিরভাগ বন্ধু বান্ধব নাগরদোল্লা চড়তে খুব ভয়। না, আমার আই জাস্ট লাভ ইট, কিন্তু বহুদিন হলো নাগরদোল্লাতে চড়ি। আমিও বহু বছর হয়েছে, আমার 2 বছর হয়ে গেছে, 2 বছর আগে আমি নাগরদোল্লা চড়েছি, খুব অনেকদিন চড়ি নাগরদোল্লা, খুব ভালো লাগে। আর কি বলতো ওই মাঠের মধ্যে হচ্ছে তো একদিকে এরকম নাগরদোল্লা, সেই নৌকা যেগুলো আছে ওইটা ভালো লাগে, তোর ব্রেক ডান্স না কি বলে, যেটা এই যে আর তো দারুণ, মানে ওটা আমার ওই নৌকাটা অতটা পছন্দের না, কিন্তু ওই ব্রেক ডান্সটা, ওই ব্রেক ডান্সই তো ওদের বলে, ওটা ওই কাপের মতন বসিয়ে ঘোরাবে, হ্যাঁ ওই যে তোর পুরো প্লেটটাও ঘোরে, সিট গুলো এরকম করে ঘোরে, তো ওটাও খুব মজা। ওইটা হয় এফডি তে, তার সঙ্গে সঙ্গে তোর একটা পুরো জায়গা আছে যেখানে তুই সব রকম ভ্যারাইটিস অফ খাবার পাবি। আচ্ছা, আমার মনে হয় বেস্ট ওটা, কেন এসছো না তোকে রেস্টুরেন্টের মতো লাইন দিতে হবে, তুই যেটা বললি, না ওয়েটিং টাইম, না খাবারের কথা চিন্তা করতে হবে কি, ওইখানে যা স্ট্রিট ফুড অলরেডি তোর সামনে ভাজছে, চপ, স্প্রিং রোল, চাউমিন, ঠিক আছে, এগ, চিকেন রোল, এখন আমার খিদে পেয়ে যাবে। আর আজকে তো অষ্টমী, আজকে অষ্টমীতে অনেকে আছে যারা নিরামিষ খায়, হ্যাঁ অষ্টমীর দিনটা অনেকে, কিন্তু অঞ্জলি হয়ে যাওয়ার পরে নো নিরামিষ। হ্যাঁ মানে দেখ, বাঙালিদের সাথে নিরামিষের তো একটা ব্যাপার রয়েছে, যদিও আমাদের ক্ষেত্রে কি হয়, বাড়িতে যেমন অষ্টমীর দিন খিচুড়ি হয়, আমি খিচুড়ি খেতে মানে মারাত্মক ভালোবাসি, ভয়ঙ্কর ভালোবাসি আর কি। তো খিচুড়ি তো দুপুরবেলা, এবার সন্ধ্যেবেলার কোনো ব্যাপার নেই, সন্ধ্যেবেলা তো মানে ননভেজ খাওয়াই যায়। আমাদের তো এখন যেটা যে সকালবেলা পুজোর সময় তো খালি পেট থাকতো, অঞ্জলি দিয়ে আসতাম, ব্যাস ওই যে আমি অঞ্জলি দিলাম, তারপরে কই তো রোকলো, এই ডায়লগটা চলে আসে, আমি বেরাচ্ছি ভাই খেতে, কই তো রোকলো ভাই, আমি তো বেরাচ্ছি, একদমই তাই। আর কি বলতো স্মল পোর্শনস, নট আমি আর হিউজ পোর্শন, মানে আমি সবকিছু খেতে ভালোবাসি, মানে আজকে রাত্রিবেলা পুজোয় আমি হয়তো 10টা আইটেম খাবো, কিন্তু ছোট ছোট পোর্শন, ওই শেয়ারিং ইজ কেয়ারিং টাইপের। যারা যাচ্ছে তুই ভাই তুই সব খাবি অল্প একটু। আর পুজোর সময় তো এমনিতেও দেখবি মিষ্টি প্রচুর খাওয়া হয়েছে, প্রচুর মিষ্টি খাওয়া, ওটা অজান্তে খাওয়া হয়েছে, মানে কেউ না কেউ তোকে খাওয়াবে মিষ্টি। হ্যাঁ কেউ না কেউ খাওয়াবেই, মানে মিষ্টিটা প্রচুর খাওয়া হয় পুজোর সময়। আমি কিন্তু স্ট্রিক্টলি নন ভেজিটেরিয়ান না, আমিও তাই, কিন্তু এবার বিষয়টা কি বলতো, বিষয়টা হচ্ছে যে আমি একটু টেনশনে, কারণ মানে পুজোর আগে ডায়েট ফায়েট করে অনেকটা ওজন কমিয়েছি, এবার খাওয়া হচ্ছে এক ধাক্কায় বেড়ে গেলে মানে আমার কোচ সৌরভ মানে সে আমাকে খুব খুব বকাবকি করবে আর কি। তো সে বলেছে যে খাও, মানে ও অতটা স্ট্রিক্ট নয়, মানে ও খাও, কিন্তু মানে তুমি এটা মাথায় রাখবে যে কমাতে কিন্তু তোমাকেই হবে, আমি তোমার হয়ে কমিয়ে দিতে পারবো না। আর যখনই ওটা মাথায় আসে তখন লাইক মানে তখন তো মনে হয় তোর সঙ্গে দারুণ লাগলো আজকে এপিসোডটা করে। না, আমারও খুব ভালো লাগলো, মানে আমাদের সেই চাইল্ডহুড মেমোরিজ। আর হ্যাঁ মানে এটা হচ্ছে আড্ডা, মানে এটা হচ্ছে পুজোর আড্ডা, তো পুজোর আড্ডা তো এরকমই হবে না আর কি। এবার বল যে তুই তো বালুরঘাটে থাকবি, বালুরঘাটে কি প্ল্যানস? বালুরঘাটের প্ল্যান বলতে আমার ওই যে বললাম যে আমার পুরো ভাগ করা মানে কলকাতাতে যে যখন থাকি এমনিতে তো শুট যেরকম থাকে সেটার জন্য চলেই আর কি। আদারওয়াইজ কি হয়, কলকাতাতে একটু টুকটাক ঠাকুর দেখা, আমাদের সাউথে যেহেতু আমি সন্তোষপুরে থাকি, তো সেই সন্তোষপুর ওরিয়েন্টেড, সন্তোষপুরের ঠাকুরগুলো, যোধপুর পার্ক, এইটা পর্যন্ত আমাদের জোন। এটা দেখবার পর আর একদিন আসি নর্থে তোকে বললাম কোন জায়গাটায় আসি। এছাড়া যেটা করি সেটা হচ্ছে যে আমার বাড়িতে দিদি জামাইবাবু আসে ভাগ্নেকে নিয়ে, তারপরে বন্ধুরা আসে, মানে এরকম ভাগ থাকে আর কি। ঠিক আছে, তো এই আড্ডা পুজো কলকাতাটায়।
বাড়িটা হচ্ছে যে বাড়িতে গেলে মানে পুরোটাই বাড়িতে ফ্যামিলি মেম্বার্স, মানে ওখানে সমস্ত আর সবাই বালুরঘাটের থেকে বাইরে থাকে, তো সবাই পুজোর সময় বালুরঘাটে আসে। ঠিক ঠিক। তো পুরোটাই ওখানে আর কি, বাড়িতে, মানে বাড়ি এবং পাড়ার ক্লাব, পাড়ার বন্ধু বান্ধব, স্কুলের বন্ধু বান্ধব, ছোটবেলার বন্ধু বান্ধব, সবার সাথে আড্ডা হলো, এটাই আর কি। দারুণ দারুণ, আজকের আড্ডাটা জমিয়ে আড্ডা দিলাম আজকে একদম একটা দারুণ এপিসোড হলো। আপনাদের সবাইকে এবার বলি যে আপনাদের এপিসোডটা কেমন লাগলো, আপনাদের পুজো কিরকম কাটাচ্ছেন নিচে কমেন্টসে জানান। আজকে অষ্টমীতে আপনাদের কি প্ল্যান সেটাও জানাতে পারেন, আর আমাদের দুজনকে কেমন লাগছে সেটাও জানাতে পারেন। শেষ করার আগে যে আমাদের দুজনকে কেমন লাগছে সেটা লাল কমল নীল কমল বলে কিন্তু কমেন্ট করা হবে না, একদম না, স্ট্রিক্টলি নো, অন্য কমেন্ট করতে হবে। আর আরেকটা স্পেশাল জিনিস হচ্ছে আজকে আমাদের ওয়ার্ড্রপ স্পন্সর্ড হয়েছে। হ্যাঁ, রাইট। তো সবার আগে তুই বলে দে তোকে কে স্পন্সর করেছে। আমার এই যে পাঞ্জাবিটা এবং এই ধুতিটা দেখতে পাচ্ছেন, সেটাতে যে এই ফেব্রিকটা করা রয়েছে, এটা হ্যান্ড পেন্টিং। এটা করেছে বাংলাদেশ থেকে চট্টগ্রামের ফারজানা আলী, ওর কালেকশনের নাম আলী বিভিন্ন ধরনের বিভিন্ন মেটেরিয়ালসের ওপর, বাংলাদেশের বিভিন্ন লোকাল মেটেরিয়ালসের ওপর, বিভিন্ন কিছুর ওপর বিভিন্ন ধরনের হ্যান্ড পেন্টিং করে থাকে, যেমন শাড়ি, ধুতি, পাঞ্জাবি, শার্ট, বিভিন্ন কিছু। তো আপনারা ওর পেজ অবশ্যই ফলো করবেন। এই সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু আলীর করা। তো দারুণ লাগছে ধুতিতে, একদম ধুতির যে কাজ আর তার সঙ্গে তোর যে এই বুকের যে কাজটা একদম দারুণ পারফেক্ট। না, এটাও মানে কন্ট্রাস্টে, মানে এটা আমারটা ব্লু, তোরটা রেড, এবং আমারটা হ্যান্ড পেন্টিং, তোরটা আমি জানি না এটা আমিও জানি না কি ডিজাইন, বাট এটা আমার একজন সাবস্ক্রাইবার আমাকে দিয়েছে, হয়েছে, আমার খুব সুন্দর লেগেছে, আমার একজন সাবস্ক্রাইবার দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ এটাকে দেওয়ার জন্য। আর স্পেশালি আমি এটা অষ্টমীতে কেন পড়ছি, কারণ এটা পড়ে আমি অঞ্জলি দেবো, এটা পড়ে আমি শুট করলাম, কারণ আমার মনে হয় যে এই পুজোতে একটা এত সুন্দর আমাকে যে গিফট করেছে সে, মানে তার চয়েসটাও খুব ভালো। একদমই তাই। আমি তো তোকে তখন প্রথমে ঢুকেই বললাম যে মানে এটা এতটা, মানে এই যে কাজটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আবার সামনে শুক্রবার, আর ততদিন এই দুর্গাপুজোটাকে উপভোগ করুন, এনজয় করুন। আর আমাদের যদি কথা ভালো লেগে থাকে, যদি আমাদের দেওয়া কিছু টিপস যদি আপনাদের ভালো লেগে থাকে, তো এই দুর্গাপূজা অবশ্যই ওটা করে দেখান। ব্রিং আ চেঞ্জ ইন দিস দুর্গাপূজা, সেটাই বলবো, যাতে দুর্গাপূজাটা সবাই যেন এনজয় করতে পারে। মা সবাইকে আশীর্বাদ করছে, মা না থাকলে পর আজকে আমরা এত জায়গায় আসতে পারতাম না, এত লড়াই করে আমরা দুর্গাপুজো করতে পারতাম না। তো এনজয় করুন দুর্গাপূজাটাকে নিজেদের মতন, বাঙালির মধ্যে একদম সেই তালে চলে যান। আর কেমন লাগলো একালা সেকালের আমাদের এই জমি আড্ডাটা, সেটা কমেন্ট করতে ভুলবেনই না। আর চ্যানেলটাকে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করতে অবশ্যই ভুলবেন না। দেখা হবে আবার সামনের শুক্রবার ঠিক রাত 9টার সময়, আবার একটা নতুন এপিসোড নিয়ে চলে আসবো আমি। কি এপিসোড সেটা দেখতে অবশ্যই আমাদের মেম্বারশিপ পেজে চলে গেলে পর আগামী যে পডকাস্টগুলো আছে তার পোস্ট আর তার ভিডিওসগুলো আপনারা যদি আমাদের ইউটিউবে মেম্বারশিপ ফিজ দিয়ে যদি নেন, তাহলে আগে থেকেই আপনারা আমাদের এপিসোডগুলো দেখতে পারবেন। আর কিছু স্পেশাল পার্কস আপনাদের জন্য থাকবে আমাদের ইউটিউব মেম্বারশিপ জয়েন করার জন্য। সাথে আমাদের আরো বিভিন্ন অফার্সরা আসছে ফেসবুকে আর ইনস্টাগ্রামে, তো আমাদেরকে অবশ্যই মানে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলবেন না। আর সন্মিত্রকেও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওর পেজ, ওর আইডি আপনারা অলরেডি জানেন। তো এনজয় করুন, দেখা হচ্ছে আবার একটা নতুন পডকাস্টে। আপনারা যারা আমাদের পডকাস্টে আসতে চাইছেন, তো তাদেরকে জানাই যে আমরা 4টে সেগমেন্টে পডকাস্ট করছি এই মুহূর্তে। সেটার মধ্যে সবার আগে আপনি আপনার জীবনে ঘটে যাওয়া কিছু হরর বা প্যারানর্মাল ইনসিডেন্ট আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। সেকেন্ড, আপনি যদি অকাল্ট সার্ভিসেস বা অকাল্ট সায়েন্সের উপরে কখনো বসতে চান আমাদের সঙ্গে পডকাস্টে, যেখানে তন্ত্র সাধনা নিয়ে ডিসকাশন করা হতে পারে, যেখানে হোয়াইট ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক নিয়ে ডিসকাশন করা হতে পারে, তো এরকম প্র্যাকটিশনার্স যারা আছেন, যারা আপনারা নিজেরা প্র্যাকটিসেসগুলো এসে আমাদের অডিয়েন্সের সঙ্গে শেয়ার করতে চান, তো সেইগুলোও আপনারা এখানে তুলে ধরতে পারবেন। সাথে যারা স্পিরিচুয়াল গাইডস আছেন, যারা এঞ্জেল থেরাপি করেন বা লোকের উন্নতি করছেন, যারা কিছু গাইডেন্স দেওয়ার জন্য, যেখানে ডিভাইন কানেকশন বা ডিভাইন সোলসের মাধ্যমে কাজ হচ্ছে, তো সেই সব প্র্যাকটিশনার্সদেরকেও আমরা আমাদের পডকাস্টে কিন্তু ওয়েলকাম জানাই। আর তার সাথে থাকছে যারা ইনফ্লুয়েন্সার, যাদের আজকে কিছু চ্যানেলস আছে যেগুলো খুব হাই পপুলার চ্যানেল আছে, কিন্তু কোথাও না কোথাও তারা চাইছে যে তাদের জীবন কাহিনীটা লোকেদের সামনে তুলে ধরতে, তো সেরকম ইনফ্লুয়েন্সার্সরাও আমরা আমাদের পডকাস্টে ডাকছি। আপনারা কি করে যোগাযোগ করবেন? আমার নিচে দেওয়ার নাম্বারে আপনারা ডাইরেক্টলি আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন আপনি কি রকম পডকাস্ট আমাদের সঙ্গে করতে চাইছেন, আর আপনারাও সরাসরি আমাদের পডকাস্টে অ্যাজ আ গেস্ট আপনারা আসতে পারবেন। তো আপনারা দেরি করবেন না, নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন আমাদের সঙ্গে।